নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। দেখুন, গতকাল এসআইআর এর যে ফাইনাল অ্যাডজুডিকেশন লিস্ট বেরোনোর পরে সারা রাজ্য জুড়ে একটা অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার কারণ আমরা দেখেছি যে ২৭ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে, যাদের ম্যাপিং হয়েছিল, অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, এবং তারা বহু মানুষের পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সমস্ত কিছু ডকুমেন্ট তারা দেওয়া সত্ত্বেও যেভাবে নাম বাদ গেছে, এবং তার মধ্যে গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, মুসলিম, দলিত, আদিবাসীদের সংখ্যা যেভাবে বেশি, আনপড়, অশিক্ষিত মানুষ। এবং সুপ্রিম কোর্টের আমরা জাজমেন্টে দেখেছি যে কিভাবে মানুষের যে হতাশা এবং মানুষের যে আর্তনাদ, মানে সেইটার থেকেও ইলেকশন কমিশন বেশি গুরুত্ব দিয়েছে যে তারা এতজন জাজ নিয়োগ হয়েছে, তারা কিভাবে কাজ করেছেন সেই ব্যাপারে। পশ্চিমবঙ্গের মানুষের যে নাগরিকত্বের অধিকার, যে ভোটাধিকার অধিকার, গণতন্ত্রের অধিকার, সেই অধিকার কিভাবে খর্বিত হয়েছে না হয়েছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমাদের মধ্যে এই ব্যাপারে আমরা একাধিকবার এনেছি গবেষক, প্রাবন্ধিক এবং এই ব্যাপারে যিনি একেবারে কাছ থেকে দেখছেন শুদ্ধ সত্য ঘোষকে। আমি শুদ্ধ সত্যকে আমন্ত্রণ জানাবো আমার এই অনুষ্ঠানে। তার আগে বলি, আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটা কথা না বললেই নয়, আমরা প্রথম থেকেই বলছিলাম 40 থেকে 45 লক্ষ জেনুইন মানুষ বাদ যাবে, সেই সংখ্যাটি হয়েছে। একদিক থেকে বলতে পারেন আমাদের ক্যালকুলেশন, এই জার্নালিস্ট চ্যানেলের প্রসূনাচারিয়া বা আমার যারা এক্সপার্ট প্যানেলে বসছিলেন, সঠিক হয়েছে। অন্য দিক থেকে ভয়ঙ্কর ভারাক্রান্ত মন, চতুর্দিক থেকে শুনতে পাচ্ছি আমার নামটা কেটে গেল, আমার নামটা কেটে দিল, আমি এবার ভোট দিতে পারবো না, জানি না তার সুরাহা কি হবে। আমি সরাসরি শুদ্ধর কাছে চলে যাব। শুদ্ধ, তোমাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং সত্যি সত্যি অত্যন্ত ভারাক্রান্ত মনে, কালকেও গতকালও তোমার সাথে আমার যে আলোচনা হয়েছিল, এবং আমি তারপর গতকাল থেকে আজ পর্যন্ত যে কজনের সাথে কথা বলেছি, তারা অত্যন্ত বেদনাদায়ক ভাবে বলছে যে কলকাতা শহর, যে শহর একসময় বঙ্গভঙ্গ থেকে শুরু করে এই লাস্ট অভয়া কাণ্ডের ওপর দিয়ে উত্তাল হয়েছিল, যে শহর সব ব্যাপারে প্রতিবাদ দেখায়, সেই শহর অদ্ভুতভাবে এই প্রায় 40 লক্ষ মানুষ, 40 লক্ষ হিসেবটা এইরকম যে 27 লক্ষ তো এই ক্ষেত্রেই বাদ গেল। এছাড়া যাদের ম্যাপিং হয়েছিল 2002-এ, লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তি তে না মিলতে পারা, বাবার সাথে মায়ের সাথে বয়সের পার্থক্য, সে অমর্ত্য সেনই হোক আর সে ওই কংগ্রেসের ক্যান্ডিডেটই হোক, দেখাতে না পারা, বানান ভুল ইত্যাদি ব্যাপারে আরো 7-8 লক্ষ। অর্থাৎ সব মিলিয়ে যদি দেখি, এবং প্রথম দফার যে ড্রাফট লিস্ট প্রকাশিত হয়েছিল বহু জেনুইন মানুষের নাম বাদ গেছিল, 40 লক্ষ একেবারে জেনুইন মানুষ যারা ভোট দিয়েছেন তাদের নাম বাদ গেছে। এই দিকে দিকে তার কান্নার রোল পড়ে গেছে, শহরে গ্রামে মানুষ আতঙ্কিত ভাবে ঘুরছে। অথচ অদ্ভুত ভাবে একটা সেকশন অফ দ্য পিপল, নীরব দর্শক, 6.5 কোটির নাম উঠেছে, বা 6.75 কোটি, আরো এত লোকের মানুষের বাদ চলে গেল। আমরা আমাদের সহনাগরিকদের একাংশের মধ্যে যেরকম অত্যন্ত উদ্বিগ্নতা, আশঙ্কা দেখতে পাচ্ছি, উল্টো দিকে সহনাগরিক একরকম অদ্ভুত ভাবে নিষ্ক্রিয়। তারা মনে করছে যা হয়েছে ঠিক হয়েছে, বেশ হয়েছে, এই হওয়াতে পরিবর্তন হবে রাজ্যের। আমি জানি না এই রকম অমানবিক আমরা কবে থেকে হয়ে গেলাম। তো সামগ্রিকভাবে তুমি বিষয়টিকে কিভাবে দেখছো একটু যদি বলো, তারপর আমি দর্শকদের জন্য কোন জেলায় কত করে এই বিচারাধীন বাদ গেল সেটা নিয়ে আমি একটু বিস্তারিত বলে নেব, তালিকাটা পড়ে শুনিয়ে দেবো, তারপর আমরা আলোচনায় এগোবো। প্রসূনদা, সব থেকে বড় কথা, আমরা এর আগে একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে বাঙালি ভদ্রলোক যে হিন্দু অংশ, তাদের যে সাম্প্রদায়িক চরিত্র দীর্ঘকাল ধরে রয়েছে এবং এখন সেটা আরো বেশি করে প্রকাশিত হচ্ছে। এর বাইরেও আরেকটি অংশ আছে যারা কিন্তু এত প্রকটভাবে সাম্প্রদায়িক নন, এবং বলা চলে যে তারা অসাম্প্রদায়িক। তারা অনেক কিছু, তারা রবীন্দ্রনাথ থেকে লালন সমস্ত কিছু নিয়ে আলোচনা করেন, মাঝে বলেন ইত্যাদি। কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেকেই নিজের ভাবনার যে এজেন্সি,
সেই এজেন্সিটা দিয়ে রেখেছেন তাদের যে নির্দিষ্ট দলগুলোকে তারা সমর্থন করেন তাদের কাছে। এবার এইখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দলগুলোর ভূমিকা। হ্যাঁ, আমি আমি শুধু 1 মিনিট তোমায় থামাচ্ছি। এর মধ্যে তো যদি 40 লক্ষ বাদ যায়, তার মধ্যে নিদেন পক্ষে যেটা অভিষেক ব্যানার্জিরা বলছেন, অন্যরা বলছেন, আমি তাদের হিসেবে একদম যাচ্ছি না, আমার হিসেব মতো অন্ততপক্ষে 15-17 লক্ষ হিন্দু, উদ্বাস্তু, আদিবাসী, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, বর্ণ হিন্দু, শহরের আহ ঘোষ মিত্রি, চ্যাটার্জি ব্যানার্জি, আচার্য মুখার্জি, তারাও তো বাদ গেছেন। তবু এই উদাসীনতা অদ্ভুত। হ্যাঁ, মানে আসলে উদাসীনতার জায়গাটা না তৈরি হচ্ছে অনেকগুলো জায়গা। এক তো হচ্ছে দলগত জায়গা, কে কোন দলকে সমর্থন করছেন সেই জায়গা থেকে তারা স্ট্যান্ডটা নিচ্ছে। এবার ধরুন যদি কোনো একটি দল মনে করে যে এই যে গোটা বিষয়টা হয়েছে, এই বিষয়টা প্রথম পর্যায়ে তারা বললেন যে এটা একটা ভালো প্রক্রিয়া, তৃণমূলের ভুয়ো ভোটার বাদ যাবে। দ্বিতীয় পর্যায়ে তারা বললেন যে যা হয়েছে সবটাই তৃণমূল আর বিজেপি মিলিয়ে করেছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে যে সমর্থক যারা, তারা ওই লাইনটার বাইরে বেরোতে পারবেন না। হ্যাঁ, আবার ঠিক তৃণমূলের যে মানুষজন, ঠিক। তারা শুরুতে মনে করেছিলেন যে এসআইআর আমরা সামলে নিতে পারবো, আমাদের যে সাংগঠনিক শক্তি আছে ইত্যাদি আমরা সব বুঝে নিই। এবার পরের ধাপে যখন এলেন, এসে যখন দেখলেন যে সুপ্রিম কোর্ট অব্দি গিয়েও বিরাট রিলিফ কোনো পাওয়া যাচ্ছে না, উল্টে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যার ফলে মানে যখন বিচারকেরা বিচার করতে বসলেন বিচারাধীনদের, তখন তো খানিকটা ঘুরিয়ে আর কি বুমেরাং হয়ে গেল গোটা বিষয়। পুরোটাই পুরোটাই। কারণ তারা আর বিচারালয়কে বলতে পারছেন না কিছু, যেটা দ্বিতীয় অথরিটি সেই অর্থে বলতে পারছেন না। এবার তারা কি করবে? তারা তখন খুব স্বাভাবিকভাবেই, যেহেতু ভোট ডিক্লারেশন হয়ে গেছে এবং এটা হয়ে যাবে, এটা ধরাই ছিল যে হবেই, ভোট ডিক্লারেশন হয়ে গেছে, ভোটে তাদের পার্টিসিপেট করতে হবে, নাহলে খোলা মাঠ ছেড়ে দিতে হবে। এই জায়গা থেকে তারা এবার দেখতে শুরু করলেন যে এই যে মানুষ বাদ পড়ছেন সেই মানুষদের নিয়ে আন্দোলনের জায়গাটা কি রকম হবে বা কি রকম হওয়া উচিত। খুব শক্তিশালী কোনো নীতি তারা তৈরি করতে পারেননি। তারা বারবার বলছেন আমরা মানুষের পাশে থাকবো, কিন্তু গন্ডগোল যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে তাদের যে পারসেপশনের জায়গাটা, আমি ভুল বলছি না, কিন্তু পারসেপশনকেও কখনো কখনো অতিক্রম করতে হয়। যে এই যে মোথাবাড়ির ঘটনা ইত্যাদি প্রভৃতি যা কিছু ঘটে গেছে, সেখানে মূলত দেখা যাচ্ছে যে বাদ পড়া মুসলমান অংশ তারা একটা প্রতিবাদ জানাচ্ছে, তারা বিক্ষুব্ধ ঠিক। হচ্ছে। এবার এই মোথাবাড়ি কাণ্ডকে আমি দুভাবে দেখতে পারি, একটা হচ্ছে তাদের স্বাভাবিক বিক্ষোভ, আরেকটা হচ্ছে সংগঠিত বিক্ষোভ। হতে পারে যে সংগঠিত বিক্ষোভ, এবং এও হতে পারে বা হতে পারে কেন একদম পরিষ্কার করেই বলা যায় যে এটা হচ্ছেও, যে সেখানে আইনের লোকজন, আইএসএফ এর লোকজন তারা এই বিক্ষোভটার মধ্যে থাকছেন, যেমন তৃণমূলের লোকজনও কিন্তু আছেন বিক্ষোভটার মধ্যে বা ছিলেন ঠিক বিক্ষোভ। ঠিক ঠিক। তো এটাকে আমি যদি দেখি যে তৃণমূলের যে মুসলমান অংশ যারা ভোট দেন তাদের, সেই অংশটার ভোট কাটাকুটি খেলার মধ্যে পড়ে যাচ্ছে বলে তারা ক্ষিপ্ত হয়ে উঠছেন এবং তারা এমন প্রতিক্রিয়া দিচ্ছেন যে প্রতিক্রিয়াটা খুব মানে অপ্রত্যাশিত বলবো না, কিন্তু রাজনৈতিকভাবে খুব বুদ্ধিমত্তার পরিচয় নয়। ঠিক। কারণ এই সময় বরং তাদের যে জায়গাটা নেওয়ার দরকার ছিল, যে জায়গাটা অন্যান্য দলগুলোরও সিপিএম থেকে শুরু করে একমাত্র লিবারেশনই নিয়েছে, যে মানুষের বিক্ষোভটা স্বাভাবিক, তাকে সহানুভূতির সঙ্গে দেখতে হবে, তাকে দেখতে হবে বিচারের জায়গা থেকে, যে বিচার মানুষের প্রতি করুণা ও বর্ষণ করে। এই স্ট্যান্ডটা তারা নিতেই পারতেন, তারা কেউ নিলেন। এর ফলে যেটা হলো, শহরের যে অংশটা, যে অংশটা মূলত এইসব আন্দোলন ইত্যাদি প্রভৃতি করেছে, সেটারও একটু ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ আছে প্রসঙ্গে, সে কথাও আমি একটু বলে নেব। আমি আমি তার শুধু আগে একটা কথা তোমাকে সমর্থন করেই বলি দর্শকদের উদ্দেশ্যে। তুমি ঠিকই বললে যে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে যখন সবাই ভাবলো নাম উঠে যাবে, আমরা প্রথম 1,40,00,000 মানুষ বা 45 লক্ষ টাকা যখন হলো, অর্থাৎ 85 লক্ষের মধ্যে আমরা দেখলাম 5-7 লক্ষ বা 7 থেকে 8 লক্ষ বাদ গেল। কিন্তু 60 লক্ষ যখন এলো সেটা 27 লক্ষ হয়ে গেল।
এবং নন্দীগ্রামে আমি দেখছিলাম মনোজ আগরওয়াল, যিনি রাজ্যের সিইও, তাকে স্যার আমাদের কথা শুনুন, আমাদের কথা শুনুন স্যার, একেবারে নন্দীগ্রামের মানুষ, প্রান্তিক মানুষ ঘিরে ধরে যখন বললেন যে দেখুন আমাদের তো সব আছে, আমরা এতবার লাইনে গেছি, ডকুমেন্ট দিয়েছি, তাও কেন উঠলো না, উনি প্রায় হাত তুলে দেওয়ার মতো করে বললেন দেখুন আমরা তো ইলেকশন কমিশন তো বাদ দিইনি, দিয়েছি জাজেরা, আপনাদের পক্ষ থেকে এই রাজনৈতিক দলগুলো গেছিল কোর্টে, এখন আমাদের তো কিছু করার নেই, তারা যদি বাদ দিয়ে দেয়। এবং তার সাথে যুক্ত করলেন একটা অদ্ভুত কথা, যে ইলেকশন কমিশনারতে থাকলে কিন্তু এত নাম বাদ যেত না। মানে উনি প্রকারান্তরে ইলেকশন কমিশনের এতদিন ধরে যে এসআইআর প্রক্রিয়া যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটার পক্ষেই বললেন, এবং মানুষও বলছে হ্যাঁ স্যার হয়তো যেত না, কারণ উনি বলছেন আমাদের তো আর কিছু করার নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে মানুষ ফাইনাল ভার্ডিক্টের জন্য বিচারালয়ে যায়, গিয়ে দেখলো আরো ক্ষতি হয়ে গেল, এবং সেটা চিফ ইলেকশন অফিসার তিনি নন্দীগ্রামের মতো জায়গায় দাঁড়িয়ে, যেখানে মুসলিমদের ম্যাপিং যা হয়েছিল তারপর নাম যদি কাটা যায় দেখেছি আমরা, তার হিসেব এসে গেছে যে অ্যাডজুডিকেশনে 95% মুসলমানদের নাম কাটা হয়ে গেছে, কিন্তু হিন্দুদের নাম অত বাদই যায়নি, 20%ও কাটা যায়। তো এই সেই প্রসঙ্গ ক্ষেত্রে উনি বললেন, যাকে তুমি বলো। এটাতে আসবো প্রসঙ্গটা, এটা খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ। তার আগে একটু ছোট্ট করে এই অংশটাকে, যেটা প্রথম প্রশ্ন ছিল সেটাকে শেষ করি। আমাদের এখানে এই যে দলভিত্তিক সমর্থনের জায়গা থেকে এদের মূলত কোনো প্রতিবাদের জায়গা তৈরি হলো। আরেকটা বিষয় প্রসঙ্গটা দেখার আছে, যেহেতু আপনি বঙ্গভঙ্গের কথা থেকে শুরু করেছেন, বঙ্গভঙ্গ থেকে স্বাধীনতার পরবর্তী যতগুলো আন্দোলনে কলকাতা উত্তাল হয়েছে, সেই সময় মূলত যারা অংশগ্রহণ করতে, তাদের মধ্যে একটা অংশ হচ্ছে ছাত্র যুব, আরেকটা অংশ হচ্ছে শ্রমিকেরা, আরেকটা অংশ নিম্ন মধ্যবিত্ত মানুষ। আপনি যদি গত কিছু কালের, মানে গত 20 বছর 25 বছর ধরে কলকাতার চেহারা যেভাবে পাল্টাচ্ছে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন ছাত্র যুবরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে আর পা রাখছে না বহুকাল হয়ে। ঠিক। শ্রমিক কৃষকের তো প্রশ্নই নেই, শ্রমিকের সংখ্যা এখানে নগণ্য মাত্র। ঠিক। এবং নিম্ন মধ্যবিত্ত যে অংশটি ছিলেন সেই অংশটি কলকাতা থেকে কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায়, কারণ তাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে, যাদের অনেক বেশি সম্পদ আছে তারা ফ্ল্যাট বানাবেন ইত্যাদি প্রভৃতি করবেন বলে তাদের জায়গা ছেড়ে দিতে হয়েছে। তার মানে জন আন্দোলনের যে গুরুত্বপূর্ণ তিনটি অংশ যারা মুখ্যত পার্টিসিপেট করেছে, গুলি খেয়েছেন, সমস্ত কিছু হয়েছে, এই তিনটি অংশকেই কিন্তু আস্তে আস্তে কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন রাজনীতি চর্চা করি তখন আমরা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জটাকে ভালো করে লক্ষ্য করি না বলে বুঝতে পারি না কিভাবে রাষ্ট্র তার কাজটা করে। অনেক কাল ধরে বোঝা গেছে যে কলকাতায় আন্দোলনের শক্তি কি, সেই শক্তিগুলোকে সরাতে হবে। এবার এর ফলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 50 জন তথাকথিত ভদ্রবিত্ত মানুষ তারা রাস্তায় নেমে কি বললেন কি করলেন তাতে খুব কিছু যাচ্ছে আসছে। হ্যাঁ, এটাই ব্যাপার। ঠিক। এবার আপনার পরবর্তী কথায় চলে আসি, যে জ্ঞানেশ কুমার যে কথাটা বললেন, জ্ঞানেশ কুমার এটা বলবেন খুব স্বাভাবিক, মনোজ কারণ আগরওয়াল। মনোজ আগরওয়াল, আচ্ছা হ্যাঁ। বেশ, মনোজ আগরওয়াল এই কথাটা বলবেন, এর মধ্যে অস্বাভাবিকতা নেই। কারণ কোর্ট যখন হস্তক্ষেপ করেছে তখন কোর্ট কিন্তু বলেননি যে তুমি নির্বাচন কমিশন এতগুলো ভুল করলে কি করে বা এতগুলো অন্যায় করলে কি করে। অদ্ভুত ভাবে কোর্ট গোটা বিষয়টাকে না বলে নিজেদের ঘাড়ে নিয়ে নিয়েছে, ফলে বন্দুকটা কোর্টের দিকে ঘুরিয়ে দেওয়াটা সেটা মনোজ আগরওয়ালদের কোনো সমস্যার জায়গায় হচ্ছে না। ঠিক। কথা হচ্ছে এই যে কথাটা উনি বললেন যে আমরা করলে এত নাম বাদ যেত না, তাহলে তার থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে ওরা করলে কত নাম বাদ যেত সেই সংখ্যাটাও নিশ্চয়ই। তার মানে আপনি বসার আগেই ঠিক করে নিয়েছেন যে আমি এই বিচারটাই দেব, এই রায়টাই দেব। অর্থাৎ এই যে হাস্যকর নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব, সেটাকেই তিনি নগ্নভাবে তুলে ধরলেন। নন্দীগ্রামের সাধারণ মানুষ অসহায় অবস্থায় পড়েছেন, বিপুল সংখ্যক মুসলমান মানুষ বাদ পড়েছেন, তাদের মাথায় না তখন এই প্রশ্নটা আসা স্বাভাবিক নয় যে তাহলে কি আপনার কাছে একটা নাম্বার ছিল যে আপনি এত সংখ্যক বাদ না, দেবেন। এবার ওই গ্রামের মানুষগুলো যেভাবে স্যার স্যার করে ঘিরে ধরেছে, মানে ভাবা যেত না, লুঙ্গি পরে, খালি গায়ে, স্যান্ডো গেঞ্জি পরে, মানে একেবারে মানে গ্রামের।
একদমই ওরা এইটাই স্বাভাবিকভাবেই তো এই মানুষ বিশাল অংশ মানুষ হচ্ছেন দরিদ্র মানুষ, তারা তো এসব বোঝেন না আলাদা করে যে হ্যাঁ মানে কোনখানে কি ঘটছে না ঘটছে সবকিছু তাদের কাছে পৌঁছবেও না, তারা বোঝেনও না। তারা প্রতিষ্ঠানের কাউকে দেখলে ভাবেন যে যদি একটু ভালো করে কথা বলি, যদি দুটো মধুর সুরাহা হয়। আচরণ হয়তো সুরাহা হয়, এভাবেই অথরিটিকে তারা দেখতে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে, সেইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই যে বিচারালয়ের দিকে বন্দুকটা ঘুরিয়ে দিলেন, এখানে একটা প্রশ্ন আছে, যারা যে বিচারকেরা এই বিচারটা করলেন তাদের কাছে কি কি নথি গেছে তার তালিকা কি ইলেকশন কমিশন বা কোর্ট কেউ প্রকাশ করেছে? করেননি। কেউ কি বলেছেন যে সেই সময় কি ভিত্তিতে কোন মন্তব্যে কার বিএলও, ইআরও, এইআরও, রোল অবজারভার, মাইক্রো অবজারভার, কার মন্তব্যের ভিত্তিতে বা কার বিচারের ভিত্তিতে এদেরকে বিচারাধীন করা হয়েছে সেটা কি তারা স্পষ্ট করে জানিয়েছেন? জানান। ওরাই যা করে। তার মানে গোটাটাই অস্বচ্ছ একটা প্রক্রিয়া। এবং এই অস্বচ্ছতার মধ্যে এই জায়গাটা তৈরি করে দিয়েছেন, মানে নির্বাচন কমিশনকে এই উদ্ধত্ত দেখানোর জায়গাটা তৈরি করে দিয়েছেন যে এবার তারা বিচারালয়কে সরাসরি বলছেন যা হয়েছে সব বিচারকদের জন্য হয়েছে। এটা আমি একটা আমি আমি এটা আমি কিন্তু প্রসঙ্গ স্টেশন। না, কারণ একদম একদম একদম। মানে নির্বাচন কমিশন এখানে আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে আছে এই কারণে যে তারা আরো বেশি নাম্বার দিতে চেয়েছিল, বিচারালয়ের হস্তক্ষেপের ফলে তুলনামূলক যা সংখ্যা তারা চেয়েছিল আচ্ছা তার থেকে আচ্ছা হয়ে আচ্ছা। ফলে এই আচ্ছা, আমি বিচারালয় হ্যাঁ, এই প্রসঙ্গেই যেটা নিয়ে আমরা বলছিলাম যে প্রতিবাদ আন্দোলন, দেখো মোথাবাড়িতে যেভাবে ঘটনা ঘটলো এবং তার থেকে 22 কিলোমিটার দূরে সুজাপুরে বিক্ষোভ হচ্ছিল এবং সেই গোটা ঘটনা নিয়ে এক আইনজীবী আরো কিছু লোককে অ্যারেস্ট করে গ্রামের পর গ্রাম শূন্য, পুলিশ শূন্য দেখতে পাচ্ছি। তো সাধারণ মানুষ তো ওই নাম বাদ দেওয়ার আন্দোলনেই সামিল হয়েছিল। যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের সমর্থন করি না, বিচারকদের উপর আক্রমণ করেছে কেউই করে না, তুমিও করো না, আমি করি না, আমাদের জার্নালিস্ট চ্যানেলও করে না। কিন্তু কোথাও একটা, শুধু ওইখানে না, মুর্শিদাবাদ জেলায়, কোথায় ধান্যকুড়িয়ায়, কোথায় বসিরহাটে, কালনায়, বিভিন্ন জায়গায় গতকাল পর্যন্ত যতক্ষণ এই অ্যাডজুডিকেশন প্রক্রিয়া চলছিল, আজকে থেকে তো শুরু হয়ে গেছে একেবারে এই 7 তারিখ থেকে আমাদের ট্রাইব্যুনাল প্রক্রিয়ার মধ্যে লোকে গরমে রোদে ঘামতে ঘামতে ভোর রাত থেকে সব লাইন দিয়েছে। কিন্তু এনআইএ নেমে গেছে, ধরপাকড় হচ্ছে। ব্যাপারটা এমন করে মেন স্ট্রিম মিডিয়া বা অন্যরা আলোচনায় আনলো যেন আন্দোলন করাটাই একটা অপরাধ। মানে আমি বলতে চাইছি, কলকাতা শহরে যদি সত্যি সত্যি কোনো এই জাতীয় মিছিল, আন্দোলন বড় আকারে বেরোয়, তাহলে তো একই কথা উঠবে। তখনও তো এই সুপ্রিম কোর্ট তারা বলবে যে আমরাই তো করে দিয়েছি, আহ মানে আমাদের এই অ্যাডজুডিকেশনের নামে মিললে তুমি যেতে পারবে ট্রাইব্যুনালে, আমরাই তো তাদের 19 জন জাজকে নিয়োগ করেছি, তোমাদের অফলাইন অনলাইনের সুযোগ দিয়ে দিয়েছি, এরপর আবার আন্দোলন কেন? তার মানে কলকাতা শহরেও আন্দোলন হলে কি তাহলে এরমই প্রশ্ন উঠতো কি? তাই জন্যই কি সকলে মিলে আলটিমেটলি প্রায় ব্যাকআউট? কারণ পার্ক সার্কাস ময়দানে কিছু ছেলে মেয়ে কলেজের আর কিছু প্রতিবাদী চরিত্র, 50 জন, 40 জন, কখনো 15 জন, তারা কিছুদিন ধরে লাগাতার ছাউনি বেঁধে পড়ে রয়েছে। সেই ছাউনিতে প্রতিষ্ঠিত কোনো দলের নেতা নেত্রীরা যাননি, প্রতিষ্ঠিত কোনো দলের সিংহভাগ লোকজনও যায়নি। যারা ভোটে লড়ছে, দোজ হু আর দ্য স্টেক হোল্ডার, ওই আন্দোলনটা যারা করছে দে আর নট দ্য স্টেক হোল্ডার, তো যায়নি এবং আজকেও তাদের আন্দোলন চলছে। তাহলে কলকাতা শহরের এই যে আমরা যে রূপ দেখলাম, সহনাগরিক 40 কোটি, এই 40 লাখ ডি ভোটার হল, তাহলে কলকাতা হলেও কি এইরকমই কোনো প্রশ্ন উঠতো? মানে সেই কারণেই আরো কেউ এই ঝুঁকি নিতে চাইছে না যে আমার গায়ে শুধু শুধু একটা আইনি বেআইনি কাজে তকমা পড়বে। কেউ না, প্রথমত কোনো লেফটও না। হ্যাঁ, প্রথমত প্রসঙ্গে আমাদের একটা জায়গা খুব পরিষ্কার করে নেওয়া উচিত, যারা সেদিন বিক্ষোভ দেখিয়েছিলেন, যারা অবরোধ করেছিলেন, তারা কেউ অস্ত্র হাতে আক্রমণ করতে যান, তারা ক্ষুব্ধ ছিলেন এবং প্রতিকারের উপায় খোঁজার জন্য তারা ওখানে গিয়েছিলেন, অবরোধ করেছে। যে কোনো অবরোধই খুব কষ্টকর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে বিচারক কেন, শুধু যদি রাস্তাতেও একটা পথ অবরোধ হয়, বহু মানুষ তাতে কষ্ট পান। কিন্তু
আসলে এই অবরোধগুলো হয় কখন? হয় মানুষ যখন অন্য সমস্ত কিছু থেকে, সমস্ত ঠিক। আশ্বাস থেকে বঞ্চিত হচ্ছে তখন। এবার ধরুন কোর্ট বলছেন যে আমরা তো ট্রাইব্যুনাল বানিয়ে দিচ্ছি ইত্যাদি প্রভৃতি, সব ঠিক কথা, কোনো সন্দেহ নেই, তারা একটা পথ নির্দেশ করেছে। কিন্তু যে ব্যাপক জায়গাটা তারা বাদ দিয়ে গেলেন সেটা হচ্ছে ভোট তো মানুষের অধিকার। যদি মানুষের অধিকার হয় তাহলে নির্বাচন হয়ে যাবে, তারপরে ট্রাইব্যুনাল ফয়সালা করবে। এই জায়গাটা আসে কি করে? আসছে একটাই জায়গা থেকে। তার মানে কোর্ট এটাকে একটা স্ট্যাচুটরি রাইট হিসেবে দেখছে, সাংবিধানিক মৌলিক অধিকার হিসেবে দেখছেন না। দেখছেন না বলে নানান শর্ত আরোপ করা যায় আমাদের দেশে, যে ভোট কে কে দিতে পারবেন না, কি কি বিষয় দিতে পারবেন না ইত্যাদি। কিন্তু একটা সময় কিন্তু সুপ্রিম কোর্টও এমন এমন মামলা আছে যেখানে এই রায় দিয়েছিলেন যে আমাদের যে মৌলিক অধিকার আছে, জনপ্রতিনিধিত্ব আইন শুধু নয়, একদম মৌলিক অধিকার যেগুলি আছে সেগুলোর ভোটাধিকার। সাথে জড়িত। হ্যাঁ, আমরা তো ছোটবেলা থেকে তাই পড়ে এসেছি। এই এই প্রায় ছ দশক বয়স হতে চললো। একদম। এবার এইখানে দাঁড়িয়ে যখন বিচারালয় বলছেন যে এইবার আমাদের একটা কোথাও তালিকাটাকে ফ্রিজ করতে হবে, অর্থাৎ বন্ধ করতে হবে, এরপর থেকে আর লোকে ভোট দিতে, যাদের নাম আসবে তারাও ভোট দিতে যেতে পারবে না ইত্যাদি যখন বলছেন, এবং তার আগে যখন বলছেন যে একবার ভোট না দিতে পারলে কি আছে, পরের বার ভোট দিতে পারবেন না এমন তো নয়। এটা তো খুব অদ্ভুত একটা বিষয়। মানে ভোট কি খেলনা হয়ে গেল আমাদের কাছে, যে আমরা এবার না দিতে পারলে পরের বার, মানে এবার পুজোয় জামা পরলাম না, এবার ঈদে জামা পেলাম না, পরের বার পেলেও হবে। এই জায়গাটা এসে দাঁড় করালেন কি করে? এবং মানুষ তো এসব শুনছেন, যত শুনছেন তত তো তারা আশঙ্কিত হচ্ছে। অথচ কাজটা তো উল্টো ছিল, তাদের আশ্বাস দেওয়া যে দুটো রাস্তা, এমন নয় যে বিচারালয়ের কাছে রাস্তা ছিল না, পরিষ্কার সাংবিধানিক একটি রাস্তা ছিল, যেটা বারবার করে কুরেশি নিজেও বলছিলেন যে 2025-এর তালিকায় ভোট করুন, যদি হুম। আপনারা এর প্রক্রিয়া শেষ করতে না পারেন 2025-এর তালিকায় ভোট করুন। সংবিধান সে সুযোগ দেয়, তাহলে তারা সে সুযোগ নিলেন না কেন? এসআইআর এর বৈধতা, সেই প্রশ্নটাকে কেন তারা রেখে দিলেন যে এসআইআর এর বৈধতা থাকবে কি থাকবে না, এই গোটা বিষয়টা এখনো অব্দি ঝুলে আছে কেন? এর আগে আমি সেদিন অল্ট নিউজের যে অত বড় খুব হ্যাঁ, ভালো কাজ, হ্যাঁ। ভবানীপুরের যে কাজটা, সেই কাজটা আমি দেখছিলাম, কিন্তু অল্ট নিউজও একটা জায়গায় কিন্তু গোলমাল করেছে। তারা বলছেন যে এসআইআর এর আগে 19 বার হয়েছে, তা হয়নি। না, এই ফার্স্ট টাইম। এসএসআর হয়েছে, অর্থাৎ স্পেশাল রিভিশন হয়েছে, কিন্তু এই দু ধরনের পদ্ধতিকে একসাথে মার্জ করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রথমবার হচ্ছে। কাজে 19 বার হয়নি, এবং এর বৈধতা আছে কি নেই সেই প্রশ্নটার আসলেই মোকাবিলা হওয়া দরকার, যেটা আদালত করতে পারতেন, করলেন না। না, এখনো তো আদালত সেই আমি আমি বলি সেই মামলা তো এখনো পর্যন্ত যে মূল মামলা এসআইআর নিয়ে যোগেন্দ্র যাদব করেছেন, মনোজ ঝা আরজেডি এরা করেছেন, এবং আমাদের এখানকার মহুয়া মৈত্ররা ছিলেন। এসআইআর যে মূল মামলা বিহারের সময়, যে তার বৈধতা, সেটাই তো এখনো পর্যন্ত কবে আদৌ কি দাঁড়াবে কেউ জানে না। এক। দু নম্বর এই হচ্ছে, তোমাকেও বলি, আমি এখানে জাস্ট বলে নি, তাহলে না বলে নি, তাহলে তুমি এগুলোর উত্তর দিতে পারবে। সেকেন্ড হচ্ছে, ইলেকশন কমিশন এবং সুপ্রিম কোর্ট প্রথম থেকে বলেছিল এই সাধারণ মানুষ তো তার উপরেই ভরসা করে। আমি মমতা ব্যানার্জি কি বললেন যে এসআইআর করতে দেবো না, তারপর অভিষেক ব্যানার্জি বললেন এসআইআর এর নাম বাদ গেলে 1 লাখ লোক নিয়ে দিল্লি যাবো, আমি এদের কথা বাদ দিচ্ছি। পলিটিশিয়ানরা নানা রকম কথা বলে, ভোট আমি তাদের কথা বাদ দিচ্ছি। মানুষ যাদের উপর নির্ভর করে কি বলেছিল, যে একজন বৈধ ভোটারও বাদ যাবেন না, কথা আমরা বারবার শুনেছি, প্রতিদিন টিভিতে শুনেছি, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল মামলার হিয়ারিং এর শুরু থেকে, যেটা আমাদের জ্ঞানেশ কুমার থেকে মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্তও বলেছিল। তাহলে আমরা দেখলাম বৈধ ভোটার বাদ চলে যাচ্ছে, এবং এটা যে বৈধ, এই কংগ্রেসের দুজন প্রার্থী ক্লিয়ার করাতে, রতুয়া এবং ফারাক্কার, এটা আরো স্পষ্ট হলো যে তাদের ক্ষেত্রে নন্দলাল বোসের নাতি, তারও ক্লিয়ার হয়ে যাবে, প্রায় সুপ্রিম কোর্ট সে আদেশ দিল। অর্থাৎ এদের সকলেরই বৈধতা একটা রয়েছে।
তাহলে বৈধ লোকেদের বাদ দেওয়া হলো, তারা তাদের কথা রাখতে পারলো না। 2 নম্বর, গতকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যেটা সকলে নজর করেছে, বহু মানুষ প্রশ্ন তুলছে, ওটাই তোমায় জিজ্ঞেস করব। আমাদের বাঙালি বিচারক যার উপর এত ভরসা, জয়মাল্য বাগচি, আমরা প্রথম দিকে মনে হচ্ছিল যে তিনি সমস্যাটা বুঝতে পারছেন, কারণ তার টাইটেল জোছমাল্য বাগচি বলে তার ভুল, তার ভোটার তালিকায় তাদেরই ভুল হয়েছে। তিনি বললেন যে এক পক্ষ বলবেন এদেরকে ভোট দেওয়া বৈধ, এক পক্ষ বলবেন না ছেড়ো না, এই দুপক্ষ বলবে তার থেকে পুরোটাই থাকে। এরকম হয় নাকি যে এক পক্ষ বলবে খুন করেছে, এক পক্ষ বলবে খুন করেনি, তো আমি তাহলে কোনো জাজমেন্টে যাব না? তোমার এই সামগ্রিক এদের যে রূপ, অর্থাৎ প্রথম বৈধদের একজনও বৈধ ভোটারকারী বাদ যাবেন না, কোনো অবৈধ ভোটারকারী ভোট দিতে পারবেন না, সেই স্ট্যান্ড। 2 নম্বর হচ্ছে কালকের যে স্ট্যান্ড, এই সামগ্রিক, এবং তুমি যেটা বলতে চাইছো এখানে মানে আমি প্রথমে একটুখানি বলে নিই, যোগেন্দ্র যাদব থেকে মহুয়া মৈত্র এরা সব যে মামলাটা করেছিলেন, সেইখানে না একটা টেকনিক্যাল সমস্যা থেকে গেছে। দুটো প্রসঙ্গ ওরা একসাথে মামলার মধ্যে এনেছিলেন। প্রথম প্রসঙ্গটা হচ্ছে এসআইআরটা বৈধ কি বৈধ নয়, দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে এসআইআর কোন পথে চলবে। আচ্ছা, এবার কতগুলো টেকনিক্যালিটি আছে। দুটো প্রসঙ্গ যখনই আপনি আদালতের সামনে এনে দাঁড় করিয়ে দেবেন, তখন আদালত তার নিজের ইচ্ছেতে যে কোনো একটা প্রসঙ্গ বেছে নিতে পারে প্রাথমিকভাবে বিবেচনা করার জন্য। ফলে টেকনিক্যালি আদালত এসআইআর কেমন করে চলবে এই প্রসঙ্গটা বেছে নিলেন, এবং ওইটা বৈধ কি অবৈধ নয় সেটা কিন্তু ও না, ওটা তো পরে তো হবে, মানে এই পরে এক সময় শুনানি হবে। পরে এক সময় আদৌ এই শুনানি হবে কিনা বা শুনানি অবধি আমরা পৌঁছতে পারবো কিনা, ভারতের রাজনৈতিক যা পরিস্থিতি তাতে এটা বলা খুব কঠিন যে আমরা আদৌ আচ্ছা, পৌঁছতে। দ্বিতীয়ত যে জায়গায় আসি সেটা হচ্ছে বৈধ ভোটারের প্রসঙ্গে যা বলা হয়েছে, সেটা ইলেকশন কমিশনও বলেছিল 2002 এর তালিকায় নাম থাকলে, ম্যাপিং থাকলে কোনো ব্যাপার নেই। আমরা দেখতে পেয়েছি লক্ষ লক্ষ ম্যাপিং ভোটার বাদ চলে গেছে, 2002 এর তালিকার কেউ পরোয়াও করে। এবং সুপ্রিম কোর্টও তাদের বলেননি যে তোমরা কথা খেলাপ করছো কিভাবে। সুপ্রিম কোর্ট তাদের প্রশ্ন করেননি যে তোমরা এই যে কথাগুলো বলেছো এর লিখিত অর্ডার কোথায় আছে, অর্থাৎ তোমরা কেন প্রমাণ রাখছো না, পরিষ্কার কথা। ঠিক। সুপ্রিম কোর্ট বললেন বৈধ ভোটারে তার নাম বাদ যাবে না ইত্যাদি প্রভৃতি সব ধরে নিলাম, বাদ তো গেল। এবার জয়মাল্য বাগচির মতন মানুষ, যিনি বিচারপতি, তিনি সংবেদনশীল মানুষ, তিনি বাংলার পরিস্থিতি জানেন। তিনি আগেও বলেছিলেন যে পদবীর পরিবর্তন থেকে শুরু করে ইত্যাদি ঘটনা বাংলাতে ঘটতেই পারে, অর্থাৎ তিনি জানেন, এমন নয় তিনি জানেন। তাহলে তিনি কেন বলতে পারছেন না যে এই পরিস্থিতিতে আমরা ফ্রিজ করার বদলে, এই তালিকা এখানে ফ্রিজ করার বদলে আমরা 2025-এর তালিকায় ফিরে যাই? বলতে পারছেন না। তার প্রত্যক্ষ কারণ বা পরোক্ষ কারণ, পরোক্ষ কারণ আমরা অনুমান করতে পারি, প্রত্যক্ষ কারণ ঠিক। আমাদের জানা নেই, কারণ আমরা তো তদন্তকারী নই। না না পরোক্ষ না। মনে হয় সেটা হচ্ছে যে একটা বিপুল চাপ চারপাশে তৈরি করা হয়েছে, যেই চাপটার জন্য বিচারালয়ও স্বাধীনভাবে সবটাকে বীক্ষণ করতে পাচ্ছেন বলে মনে হচ্ছে। কারণ এই প্রসঙ্গটা কিন্তু, এটা কিন্তু আমি বলছি না, এটা বিচারক উজ্জ্বল ভূঁইয়া থেকে শুরু করে বিভি নাগরত্ন থেকে শুরু করে যারা সুপ্রিম কোর্টের বিচারক, হ্যাঁ তারা হ্যাঁ, কিন্তু এটাকে তুলে আনছেন যে ঠিক বিচারালয়ের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকতে হবে। হঠাৎ এই প্রসঙ্গটা আসছে কেন? ঠিক, যদি একদম ঠিক। স্বাধীনতা আক্রান্ত কোথাও না হয়ে থাকে, এই প্রশ্নটা আসার কথা না। না, তাহলে ওইখান থেকে আমরা অনুমান করতে পারি যে এখানে সম্ভবত তারা কিছুতেই বলতে পারছেন না যে প্রক্রিয়াটা এই মুহূর্তে এখানে বন্ধ করে 2025 ফেরত যেতে হবে। এবং এইটা কিন্তু একটা ভয়ঙ্কর চিহ্ন, গণতন্ত্রের জন্য অস্বাস্থ্যকর ভয়ঙ্কর চিহ্ন, যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি। এবার তাহলে সাধারণ মানুষ কার দিকে তাকাবে? আমরা দেখলাম পরিষ্কার করে ইমপিচমেন্টের গোটা প্রস্তাবটাই বাতিল হয়ে গেল কোনো কারণ না দর্শী। একদম। গণেশ কুমার ইমপিচমেন্ট। জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট। এবার তার মানে তো সংসদ এমন একটা জায়গায় পরিণত হচ্ছে যে জায়গাটা যা খুশি তাই করা যায়, সংবিধান এগুলো কোনোটাই না মেনে চললেও না না ঠিক। না, কিচ্ছু না। এবার তাহলে আমরা
পরবর্তী ক্ষেত্রে আমরা তাকাবো সুপ্রিম কোর্টের দিকে। সংবিধান নিজে নিজেকে রক্ষা করতে পারে না। আমি আমার কথাও বলছি, আবারও বলছি, আমি একদম নাগরত্নকে কোট করছি যে সংবিধান নিজে নিজেকে রক্ষা করতে পারে না। সেই রক্ষা করার দায়িত্ব যেমন সংসদে তেমন বিচারালয়ে। তারা সেটাকে রক্ষা করার দায়িত্ব যখন নিয়েছেন, তখন তাদের উচিত ছিল প্রথমেই বৈধ অবৈধ এই বিষয়টার ফয়সালা করা। ফয়সালা করলেই কিন্তু বাদ বাকি ফয়সালাটা খুব পর্যায়ক্রমেই চলে আসতো। তারা যদি বলতেন বৈধ, কারণ দর্শাতে, সেই কারণগুলোকে ধরে কথা বলা যেত, তারপরে প্রশ্ন করা যেত যে তাহলে তার প্রক্রিয়া কি কি হবে। আজকে তো তারা একটা কাজ করলেন, এমন নয় তারা করছেন না। তারা যখন ট্রাইব্যুনাল গঠন করার কথা বললেন, তখন সাথে কিন্তু তারা এটাও বলেছে যে 3জন প্রাক্তন বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বা বর্ষিয়ান বিচারপতি হতে পারেন, তারা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করে দেবে, কি কি নথি দেখা হবে থেকে শুরু করে যাবতীয় কিছু। সেইটাকে 19টা ট্রাইব্যুনাল মেনে চলবে, এই কথাটা গতকালের জাজমেন্টে আছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে এসওপি তৈরি করার কথা, এটা তারা তো বলতে পারলেন, এটা তো ভালো কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা তো দরকার। কারণ এর আগে অব্দি আমরা যতগুলো প্রক্রিয়া দেখলাম, সেখানে কোনো এসওপি নেই। এসওপি নেই বলে কে কোথা থেকে নির্দেশ দিচ্ছেন, এবং এই প্রশ্ন উঠে এসছে, যেই প্রশ্নগুলো খুব বিপজ্জনক গণতন্ত্রের পক্ষে, যে বিচারকেরা যে নামগুলোতে ছাড় দিয়েছে, সত্যি সত্যি সেই নামগুলোই তালিকায় ঠাঁই পেয়েছে তো? ঠিক। আমরা এরকম অস্বচ্ছ অবস্থায় থাকবো কেন? আমরা নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ করার তো তাহলে দরকার নেই। বিচারকের সই সম্বলিত তালিকা প্রকাশ করুক বিচারালয় নিজে, অথবা নির্বাচন কমিশনকে আদেশ দিক কারণ এবং সই সম্বলিত তালিকা প্রকাশ করা হোক। করতেই পারতেন, করলেন না। এবার তাহলে মানুষ কোথায় যাবে? রাস্তার আন্দোলনে মানুষ তো এমনি এমনি যায় না, কারোর ইচ্ছা করে না বাড়ি বা কাজ বা সমস্ত কিছু ছেড়ে রাস্তায় গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এটা কারো শখ নয়, মানুষ বাধ্য হলে তখন এটা তারা করে। শুদ্ধ শুদ্ধ আমি দর্শকদের বলেছিলাম, তবু বলি যে কি পরিমাণ বাদ গেছে যে জেলাগুলো খুব হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে পলিটিক্যালি যদি দেখা যায়। কোচবিহার জেলায় বিচারাধীন তালিকা থেকে বাদ পড়েছে 1,20,00,000 মানুষ, খুব হাড্ডাহাড্ডি। আলিপুরদুয়ার, সেক্ষেত্রে কিন্তু বিজেপির অনেকটাই ফেভারে, মাত্র 36,000। জলপাইগুড়ি বিজেপির অনেকটাই ফেভারে, 35,000। কালিম্পং অনেকটাই বিজেপির ফেভারে, 2,000। দার্জিলিং আবার ওই যখনই নিচে নামা হলো, কিছুটা বিজেপির কিছুটা তৃণমূলের বা বিরোধীদের, 44,000। উত্তর দিনাজপুর, যেটা ভীষণ হিন্দু মুসলিম, সেখানে 1,76,000। দক্ষিণ দিনাজপুর 76,000। উত্তর দিনাজপুরের সাথে দক্ষিণ দিনাজপুরের পার্থক্য কিন্তু বিপুল পরিমাণে, 1,00,000 ভোটারের। মালদা 2,00,000, বা অ্যাডজুডিকেশনে ছিল 3,19,000, সেখানে বাদ পড়ে গেল 2,39,000, 40,000 মতো। মুর্শিদাবাদে ছিল, বাদ পড়ে গেল 4,55,000। নদিয়ায় বাদ পড়ে গেল 2,08,000। উত্তর 24 পরগনায় বাদ পড়ে গেল 3,35,000। উত্তর 24 পরগনা এই কারণে প্রেসিডেন্সি রেঞ্জ মমতার গড়। দক্ষিণ 24 পরগনা বাদ পড়ে গেল 2,22,000। দক্ষিণ কলকাতায় বাদ পড়ে গেল 28,000। উত্তর কলকাতায় বাদ পড়ে গেল 39,000। হাওড়ায় বাদ পড়ে গেল 1,32,000। হুগলিতে বাদ পড়ে গেল 1,20,000। এই প্রেসিডেন্সি রেঞ্জটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল জায়গা। পূর্ব মেদিনীপুর অদ্ভুতভাবে বাদ পড়েছে মাত্র 19,000, যেটা শুভেন্দুর গড় বলে পরিচিত। পশ্চিম মেদিনীপুরে বাদ পড়লে, যেটা মিক্সড এরিয়া, 52,000। ঝাড়গ্রামে বাদ পড়েছে মাত্র 1,240 জন। পুরুলিয়ায় বাদ পড়েছে, যেটা বিজেপির ফেভারে, 5,942 জন। বাঁকুড়ায় বাদ পড়েছে, ছিল এসআইআর এর আগে যে ছিল অ্যাডজুডিকেশনে, সেক্ষেত্রে বাদ পড়েছে মানে 3,33,000 থেকে মাত্র 6,000। পূর্ব বর্ধমান, যেটা অনেকটা তৃণমূলের ফেভারে রেজাল্ট করে, 2,09,000। আর পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের জায়গায়, সেখানে বাদ পড়েছে মাত্র 74,000। বীরভূমে আবার, যেটা তৃণমূলের ফেভারে বা বিজেপি বিরোধীদের, সেখানে 82,000। অর্থাৎ আমরা যদি বাদের তালিকাও দেখি, তাহলেও অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই বিচারাধীনে যে বাদ পড়লো, সেটাও কিন্তু
বিজেপি বিরোধী শক্তি, রাদার এইভাবে বলা ভালো, তৃণমূল না বলে অ্যান্টি বিজেপি ফোর্সের যেটা ভোট ব্যাংক বেশি, সেই ক্ষেত্রে কিন্তু বাদ পড়ার সংখ্যা এবং পরিমাণ অনেক বেশি, রাদার দান যেটা বিজেপির ফেভারেবল ডিস্ট্রিক্ট, যেরকম পূর্ব মেদিনীপুর, যেরকম পুরুলিয়া, যেরকম বাঁকুড়া, যেরকম আলিপুরদুয়ার, যেরকম জলপাইগুড়ি, একেবারে আমি খুব স্পেসিফিক্যালি দক্ষিণ দিনাজপুর, সেইখানে কিন্তু সংখ্যাটা ড্রাস্টিক্যালি কম। তাহলে কোন রকম টার্গেটেড হয়ে, যেটা আমরা আলোচনা দীর্ঘক্ষণ করেছি, তোমার কি মনে হয় যে কোনো টার্গেটেড একটা ব্যাপার ছিল? কারণ এর পরে যেটা হচ্ছে সেটা আরো ভয়ঙ্কর, সেটা নিয়েও আলোচনা করব। যে পশ্চিমবঙ্গে ভাবা যায় না, একটা যুদ্ধেতে 2-2.5 লক্ষ সৈন্য যায়, প্রায় 2.5-3 লক্ষ থেকে 3 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এনেও যারা অযোধ্যায় পুজো দিয়ে আসছে সব সাঁজোয়া গাড়ি করে এনে চাপ্পে চাপ্পে ভর দেগা, 4-5 একবার মুড়ে ফেলা দেওয়া হবে। তো এটা কি সাকুল্যে কোনো টার্গেট, যে টার্গেটের বিরুদ্ধে বাঙালি সেইভাবে লড়াই করতে পারছে না, বিশেষত পথের লড়াই, আমি একেবারে কোনো দলের হয়ে না বলে বলছি, এইটা যদি শেষের দিকে উত্তর দাও। দেখুন, আমরা প্রথম থেকেই বারবার বলে আসছিলাম যে নির্বাচন কমিশনের টার্গেট বৃহদাংশের মুসলমান মানুষ, তথাকথিত নিম্নবর্ণ হিন্দু, নারী, রূপান্তরকামী মানুষ, ঠিক, মতুয়া বৃহদাংশ। এটা নির্বাচন কমিশনের টার্গেট প্রথম থেকে ছিল, আমরা বারবার বলেছি। এবং এখনো মানে আমার তো যথেষ্ট সন্দেহ আছে যে বিচারপতি যারা বিচার করলেন তাদেরকে কি নথি দেখতে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং এই যে তারপরেও এই যে সংখ্যক নাম বাদ গেল, এই সংখ্যক নাম বাদ যাওয়ার পেছনে কোথাও না কোথাও অবশ্যই এই টার্গেটের ভূমিকা অবশ্যই আছে। না থাকলে পরে এটা সম্ভব নয় যে জেলা বেছে বেছে, অঞ্চল বেছে বেছে, যেখানে বিজেপির সুবিধা হবে সেখানে একরকম চিত্র, যেখানে বিজেপির অসুবিধা হবে সেখানে আরেক রকম চিত্র। এটা সম্ভব না। হ্যাঁ, এবং ঠিক এইখানে বিরোধী দলগুলোর ভূমিকা আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের নিজেদের মধ্যে যে লড়াই, সেই লড়াইটাকে এমন জায়গায় এখন নিয়ে গেলে খুব মুশকিল হবে যেখানে তারা শুধু নিজেদের মধ্যে কাটাকাটি করবেন এবং এরা এই গোটা পরিস্থিতিটা সুযোগ নিয়ে চলে যাবে। মানে বিজেপি বিরোধী, বিজেপি বিরোধী, মানে তৃণমূল থেকে সিপিএম থেকে সকলকে কিন্তু এইটা এবার যদি এখন তারা না বুঝেন তাহলে এতটাই দেরি হয়ে যাবে। আমি তো সব থেকে বেশি আশঙ্কা করছি যে মানুষগুলোকে এরপর ট্রাইব্যুনালে গিয়ে দাঁড়াতে হবে তাদের নিয়ে, তাহলে তাদের কি হবে? কারণ অন্তত কোনো বিজেপি বিরোধী সরকার থাকলে এই ট্রাইব্যুনালের প্রসেসটাকে কিছু না কিছু স্বচ্ছতার জায়গা আর একটু তৈরি হবে, তার চাপ থাকবে। যদি বিজেপি ক্ষমতায় আসে সেই চাপ থাকার কোনো কারণ নেই। অসমে যা করার করে বসে আছে, কিচ্ছু যাচ্ছে আসছে না। 19 লক্ষ হিন্দুকে নিয়ে কি করছে? মানে হিন্দু নিয়ে তো এত কথা বলে বিজেপি। 13 লক্ষ হিন্দু বাদ গেছে, 13 লক্ষ টোটাল, 19.5 লক্ষর মধ্যে 13 লক্ষ হিন্দু। আমি একেবারে শেষে আসবো, আমরা দীর্ঘ আলোচনা করছি, প্রায় 38 মিনিট হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ তাহলে কি ফাইনালি যেভাবে ট্রাইব্যুনালে যাচ্ছে, ট্রাইব্যুনালে কত লোক যাবে আমরা জানি না, তাহলে বিপুল সংখ্যক লোক, প্রায় 40 লক্ষ ধরেই নিতে পারি, কারণ তারা ডিভোটার ফাইনালি হয়ে গেল এই তালিকা। আসাম তাহলে আমরা দেখিয়েছে প্রায় 20 লক্ষ ডিভোটার। পশ্চিমবঙ্গ কি মানে ডিভোটার একেবারে হওয়ার আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে? 40 লক্ষ মানুষ ডিভোটার হতে চলেছে। দুটো বড় আশঙ্কা, একটা হচ্ছে ডিভোটার হওয়ার আশঙ্কা, এটা তো অবশ্যই আছে। তার সাথে যে বড় আশঙ্কাটা আছে, পশ্চিমবঙ্গে আদৌ কোনো গণতান্ত্রিক পরিসর থাকবে কিনা এইভাবে, মানে ন্যূনতম কথা বলার পরিসর। সব দল যে যখন রাজত্ব করে সে তখন বিরোধীকে কথা বলার জায়গা দেয় না, এটাই আমাদের ভারতীয় রাজনীতির বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। লজ্জাজনক বৈশিষ্ট্য, কিন্তু বৈশিষ্ট্য। কিন্তু এত তীব্রভাবে জরুরি অবস্থা ছাড়া, জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর ভাবে এই আক্রমণ কিন্তু আর এর আগে আসেনি। ভারতীয় গণতন্ত্র, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতীয় গণতন্ত্র এক অভূতপূর্ব পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, যেখানে নির্ধারিত হবে আমরা আদৌ গণতন্ত্রে ভবিষ্যতে বসবাস করব কিনা, নাকি আমরা পুরোদস্তু স্বৈরতন্ত্রের অধীন দাসানুদাস হয়ে বাঁচব। পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইটা কিন্তু এই লড়াইয়ের একটা বড় অংশ। আমার শেষ প্রশ্ন খুব সংক্ষিপ্ত,
তোমার কি মনে হয় 23 তারিখ 29 তারিখে তো ভোট? আজকে আমরা যখন আলোচনা করছি 7 তারিখ হয়ে গেছে, হাতে আর সময় নেই। তোমার কি মনে হয় কলকাতা শহরে, মানে রবীন্দ্রনাথের সময় থেকেই আমরা, উনি বারবার বলতেন সমস্ত রক্ত যদি মুখে এসে জমে স্বাস্থ্যকর লক্ষণ নয়, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের যত আন্দোলন, নাটক, থিয়েটার, রাজনীতি সব কেন্দ্রবিন্দু কলকাতা শহর, তার বাইরে আমরা দেখি না। শিলিগুড়িতে কোনো আন্দোলন হোক, কি বর্ধমানে কোনো আন্দোলন হোক, বা দুর্গাপুরে বা হলদিয়ায়, সেটা আলটিমেটলি কালমিনেট করতে হয় কলকাতায় এসে, তবেই টনপ্রট। তোমার কি মনে হয় যে আগামী এই দু সপ্তাহের মধ্যে কলকাতা শহর এটা নিয়ে আদৌ কোনো বড় রকম আন্দোলনে যাওয়ার অবস্থায় আছে, নাকি যা হলো বাঙালি সেটা মুখ বুঝে মেনে নেবে আপাতত? প্রসিদ্ধ বাঙালি মুখ বুঝে মেনে নেবে এটা আমি বলছি না। কলকাতা শহরে বৃহৎ আকারে আন্দোলন হবে এটাও আমি আশা করছি। বরং আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কলকাতা বুঝিয়ে দিয়েছে এত রক্ত সে পান করার পরেও আসলে অত্যন্ত দুর্বল হয়ে দাঁড়িয়েছে। তথাকথিত যেসব যাদের আমরা প্রান্তিক বলে থাকি তারাই কিন্তু লড়াইটা লড়ছেন এবং লড়ে চলবেন। এটা কিন্তু বন্ধ হবে এরকম নয়। কারণ পৃথিবীতে কোনো সময়ই কোনো শাসকের অত্যাচারে মানুষের যে স্বাধীনতার দাবি তা কখনো থামে। বিজেপি এই অত্যাচারে গোটাটা থেমে যাবে, তারা 3.5 লক্ষ কেন 3.5 কোটি বাহিনীও যদি নামিয়ে দেয় তাহলেও মানুষ মুখ বন্ধ করে চিরকাল চুপ করে বসে থাকবেন। কাজেই আন্দোলন হবে, মানুষ লড়বেন নিজের অধিকারের জন্য। সেটা কলকাতার বদলে প্রান্ত বলে যাদের আমরা চিহ্নিত করি সেই সব অঞ্চলে যদি সরে যায় বরং অনেক বেশি ভালো হবে। কারণ সত্যি সত্যি সেখানে সেই জনমানুষ থাকেন যাদের প্রয়োজন স্বাধীনতার, শাসনের, যাদের প্রয়োজন অর্থনৈতিক সুবন্দোবস্ত জীবনযাপনে। তারা তো ভালো, তো তারা স্বতন্ত্র হয়ে উঠছে। তারা নিজেদের দাবির জন্য কোনো দলের দিকে আর তাকাবেন না, তারা নিজেদের দাবি নিজেরা তুলতে পারবে। এবং বিরোধী দলগুলো আলটিমেটলি বুঝতে পারবে বা শিক্ষা পাবে যে জনগণের দাবির পাশে না দাঁড়ালে কি হয়। খুব ভালো, খুব ভালো কথা বলেছো। শুদ্ধ একটা অত্যন্ত পজিটিভ মুডে আমরা কলকাতা কেন্দ্রিক যে আলোচনা করি, কলকাতাই আমাদের পথ দেখাবে, তাহলে আশা করা যায় গ্রামই আমাদের পথ দেখাবে, জেলাই আমাদের পথ দেখাবে এই অগণতান্ত্রিক পদ্ধতি এবং মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সকলকে। ধন্যবাদ জানাই যারা আমার এই চ্যানেলটি দেখছেন। সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন। এবং সর্বশেষে বলি, আমরা এর পরের অনুষ্ঠানগুলোতে চলে যাব আগামী দিন কিরম ভোটের রেজাল্ট হবে। তবে এই লড়াই আন্দোলন কিন্তু প্রান্তিক মানুষদের ভোটাধিকারের চলতেই থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একবার নমস্কার।